জানা সত্ত্বেও মেনে না চলার চেয়ে না জানাই ভালো। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর শিওর শর্ট তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো দিয়ে থাকে তার ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর আজকে আমরা প্র্যাকটিস সেট 3-র পার্ট 2 নিয়ে আলোচনা করব, যার আগে আমরা পার্ট 1 কমপ্লিট করে ফেলেছি। আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10 মানে তোমাদেরই জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা গতকাল পার্ট 1-এ যতটা করেছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ করব। আমরা গ বিভাগের 3.2 মানে 2-এর দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 3.3 থেকে শুরু করতে যাচ্ছি। 3.3 প্রথম কোশ্চেন কি বলছে পিছনের, তাহলে যেটা আমরা শুরু করতে যাচ্ছি যে পেছনের গাড়ি দেখতে স্কুটারে বা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন? তো তার অ্যান্সারটি আমরা এখানে তুলে ধরেছি, দেখে নিও। নেক্সট বলছে চোখের রেটিনায় সৎ না অসৎ বিম্ব গঠিত হয়ে থাকে, সেটি সৎ বিম্ব গঠিত হয়। পরবর্তী কোশ্চেনে যাব 3.5। এখানে বলছে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো? আচ্ছা, এই লাইনটা বাদ দিয়ে দাও। এই যে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে বোঝায় যে ওই তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ারের বেশি হলে উৎপন্ন তাপে তারটি গলে গিয়ে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ফিউজ তারের ব্যাসার্ধ যত বেশি হয় এবং প্রবাহ মাত্রা রেটিং তত বেশি হয়। নেক্সট পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটির সলিউশনটা আমরা দেখে নেব। আর রোধযুক্ত এন সংখ্যক যুক্ত করে যে সর্বোচ্চ তুল্যরোধ বা সর্বনিম্ন তুল্যরোধ পাওয়া যায় তাদের অনুপাত কত? এখানে বলছে আর রোধ যেটা এন সংখ্যক, 1 2 3 4 করে এন সংখ্যক পর্যন্ত রোধ নিয়ে আমরা সর্বোচ্চ তুল্যরোধ এবং সর্বনিম্ন তুল্যরোধের অনুপাত নির্ণয় করব। তো আমরা এখানে ধরে নিই যে R1 R2 R3 এবং Rn এই মানের এনটি রোধকে সর্বোচ্চ তুল্যরোধ অর্থাৎ আমরা সর্বোচ্চ তুল্যরোধ বলতে পারি যে এটি শ্রেণী সমবায় এবং সর্বনিম্ন তুল্যরোধ সমান্তরাল সমবায়। তাহলে এখানে লিখব যে সর্বোচ্চ তুল্যরোধ অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হবে। তুল্যরোধকে আমরা শ্রেণী সমবায়ের জন্য তুল্যরোধকে RS হিসাবে ধরলাম, যে RS সমান সবগুলোকে যোগ করব, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট করে চলে যাচ্ছে প্লাস Rn পর্যন্ত। ওকে, এগুলোকে তাহলে সমান্তরাল বলছি শ্রেণী সমবায়ে যুক্ত করলে আমরা তাহলে এখানে তুল্যরোধ RS সমান পেয়ে যাব যে NR। এটাই কীরকমই হলো, আমরা এখানে লিখে দিতে পারি যে R1 সমান R2 প্লাস R3 সমান Rn।
তাই আমরা এখানে একে আর দিয়ে সমান আর, এই কারণে আমরা এন দিয়ে গুণ করলাম। ওকে, গুণ মানে সবগুলো যদি সমান হয় তাহলে তার যোগফলটি আসবে যে এন ইন্টু আর। এটা আমরা সর্বোচ্চতে রেখে দেখেছি, মানে শ্রেণীতে রেখে। এরপরে আমরা সমান্তরালে রেখে দেখব যে আবার রোধগুলিকে সর্বনিম্ন বা সমান্তরাল সমবায়ে যে সমান্তরাল সমবায়ে তুল্যরোধ হবে, একে আমরা আর পি দ্বারা চিহ্নিত করি। যে তুল্যরোধ আর পি হবে, আমরা সমীকরণ যেটা জানি 1 তুল্যরোধ আর পি সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস প্লাস 1/Rn সংখ্যক পর্যন্ত। এখানে ঠিক একই রকমের যদি সবগুলো সমান হয় তাহলে আমরা পেয়ে যাব যে আর পি সমান N/R। এখানে আমরা পাশে লিখে দিচ্ছি যে R1 সমান R2 সমান R3 সমান করে যাচ্ছে সমান Rn সমান R। ওকে, এবারে আমরা যেটা নির্ণয় করব যে আরপি নির্ণয় করলে এটা উল্টে যাবে, তাহলে হয়ে যাচ্ছে যে R/N। এখন আমরা দুজনের অনুপাত নির্ণয় করব, যে সর্বোচ্চ তুল্যরোধ অনুপাত সর্বনিম্ন তুল্যরোধ। সর্বোচ্চ তুল্যরোধ যেটা আমরা ধরেছিলাম RS, এবং অনুপাত সর্বনিম্ন তুল্যরোধ RP। এদের RS এর মান যেটা নির্ণয় হয়েছিল NR অনুপাত RN। এখন এটা যদি আমরা কোণাকোণি গুণ করি, কিভাবে, যে অনুপাত মানে সমান চিহ্ন। ওকে, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এটাকে আমরা উপর নিচে ক্রস গুণ করব, তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে যে N² R অনুপাত আর কেটে যাবে, তাহলে থাকছে N² অনুপাত 1। এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ তুল্যরোধ ও সর্বনিম্ন তুল্যরোধের অনুপাত, আর এটাই আমাদের চেয়েছিল। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তীতে 3.5-এ কি বলছে, যে আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন। এই যে আয়নীয় বন্ধনকে কেন প্রকৃত বন্ধন বলা যাবে না, তার অ্যান্সারটি দিয়েছি। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে একটি অণুর নাম লেখো যার ক্ষেত্রে অষ্টক অসম্পূর্ণ থাকে। এর অ্যান্সারটি হয়ে যাচ্ছে LiH। নেক্সট, এটা একটি লিখেছি এবং আরও অনেকগুলো রয়েছে, এখানে যেহেতু একটির কথা বলেছে তাই একটিকেই তুলে ধরেছি। তারা বলছে অ্যাসিটিলিন অণুতে কয়টি পাই বন্ধন থাকে। এই যে অ্যাসিটিলিন, এর সংকেত হয়ে থাকে অ্যাসিটিলিন, এর সংকেত হয় H এক বন্ধন, C ত্রিবন্ধন, C এক বন্ধন, H। এই এক বন্ধনগুলো হচ্ছে সিগমা। ওকে, এক বন্ধন হচ্ছে সিগমা। এক বন্ধন সমান আমি এখানে লিখে দিচ্ছি সিগমা। দ্বিবন্ধন মানে এর একটি সিগমা
এবং আর একটি থাকে পাই। আর ত্রিবন্ধন মানে উপরেরটা পাই, মাঝেরটা সিগমা, নিচেরটা পাই। তাহলে এখানে উপরেরটা পাই হয়ে যাচ্ছে, মাঝেরটা সিগমা, সিগমা, নিচেরটা হচ্ছে আবারও পাই। আমাদের বলেছে কয়টি পাই বন্ধন রয়েছে, তাহলে 2টি পাই বন্ধন রয়েছে। আর যদি সিগমার কথা বলতো তাহলে 3টি। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, যেখানে বলছে যে NaCl উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ, CH4 গ্যাসীয় এর কারণ কি? এই 4টি হচ্ছে নিচে হবে, তার অ্যান্সারটি এই যে এখানে তুলে ধরেছি। নেক্সট 3.7 বলছে SO3 এর সঙ্গে সরাসরি জল যোগ করে H2SO4 উৎপন্ন করা হয় না কেন? অ্যান্সারটি তুলে ধরা হলো। পরবর্তীতে অথবাতে বলছে ট্রাম গাড়ির পেন্টোগ্রাফ ও তড়িৎ পরিবাহী তারের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় সামান্য বাদামি বর্ণের ধোঁয়ার সৃষ্টি হয় কেন? এই যে এখানে উত্তরটি দেওয়া হলো। পরবর্তী কোশ্চেনের দিকে যাচ্ছি। 3.8 অ্যালুমিনিয়াম ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? এই যে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে খুবই সক্রিয় ধাতু। এগুলো অক্সিজেনের প্রতি এদের আসক্তি প্রবল হওয়ায় এই ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। ওকে, নেক্সট আবার পরবর্তী কোশ্চেনের দিকে যাচ্ছি। 3.9 কি বলছে? অ্যাসিটিক অ্যাসিড ও মিথানলের মধ্যে কিভাবে পার্থক্য করবে, এবং সেটি বলছে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম NaOH যোগ করা হয়েছে, যার ফলে সোডিয়াম অ্যাসিটেট এবং জল উৎপন্ন হয়। এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, তার সঙ্গে NaOH যোগ করা হয়েছে এবং সেখান থেকে সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হয়েছে। ওকে, এবং জল। নেক্সট মিথানলে কি বলছে? মিথানলের সংকেত হচ্ছে CH3OH, এর সঙ্গে NaOH যোগ হয়েছে, যেখান থেকে উৎপন্ন হয়েছে সোডিয়াম মিথক্সাইড এবং জল। কিন্তু সেখানে উৎপন্ন হয়েছিল যে সোডিয়াম অ্যাসিটেট এবং জল, এখানে উৎপন্ন হয়েছে সোডিয়াম মিথক্সাইড। এটাই হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে পার্থক্য। পরবর্তী কোশ্চেন বলছে প্যাকেজিং এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব ও কেন? এই যে পাটের ব্যাগটি পরিবেশ বান্ধব হয়ে থাকে এবং কেন হয় সেটি অ্যান্সারটি তুলে ধরেছি। পরবর্তী কোশ্চেন, এখন আমরা বিভাগ ঘ নিয়ে আলোচনা করব, যার মধ্যে 4.1 প্রথম কোশ্চেন বলছে যে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো। এই যে গ্যাস সংক্রান্ত এখানে চার্লসের সূত্রটি বিবৃতি করা হয়েছে এবং তারই সঙ্গে বলছে যে সূত্রটিকে লেখচিত্রের ভিটি সাহায্যে প্রকাশ করো। আচ্ছা, এটিকে আমরা এই যে এদিকে আমরা ধরলাম ভি আয়তন, এদিকে আমরা ধরেছি যে টি উষ্ণতা। এটার লেখচিত্রটি হয়ে থাকে ঠিক মূলবিন্দুগামী, এখানে হচ্ছে চাপ স্থির থাকে। ওকে, যে নির্দিষ্ট চাপ একটা বলেছে, সে চাপটা যতই হোক না কেন সেটা একটা নির্দিষ্ট পরিমাণে থাকবে এবং চাপটা স্থির থাকবে। পরবর্তী কোশ্চেনে 4.2 এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, দেখে নেই অ্যান্সারটি। 64 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন? আমাদের এই পটাশিয়াম ক্লোরেটকে যদি ভাঙা হয়, পটাশিয়াম ক্লোরেটকে ভাঙলে তাহলে এটা KClO3, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেটের সংকেত। একে ভাঙলে আমরা পাচ্ছি KCl প্লাস O2। আর এটা বিক্রিয়াটি ব্যালেন্স করার জন্য O2-র সামনে 3, এদিকে KCl এর সামনে 2,
এবং KClO3 সামনে 2 দিয়ে দিলাম। এখন আমাদের প্রশ্নের মধ্যে এই KClকে কিন্তু কোনো নিয়ে টানাটানি করেনি, আমাদের এখানে টানাটানি পড়েছে এই দুজনকে নিয়ে। তাহলে আমরা এই দুজনের আণবিক ভরটি আলোচনা করব। 2 গুণিতক K, যার মান বলেছে 39, প্লাস Cl এর মান বলেছে 35.5, প্লাস ও এর মান বলেছে 16। 3টি ও রয়েছে, 3 দিয়ে গুণ দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশান করব এখন। 39 প্লাস 35.5 প্লাস 16 3 48, যোগ করলে 2 গুণিতক, এটা সবাই টোটাল পুরো যোগ করলে আমরা পাচ্ছি 122.5, গুণ করলে পেয়ে যাব 245। এটি হচ্ছে 2 KClO3 আণবিক ভর। এখন O2 অক্সিজেনের কথা বলেছে, তাই অক্সিজেনেরও আণবিক ভরটিকে নির্ণয় করব। ও এর জন্য 16, 2টি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম। 3 গুণিতক 16 দুগুণে 32, আর 32-এর সঙ্গে 3 গুণ করলে আমরা পাচ্ছি 96 গ্রাম। এখন আমাদের বলেছে যে এই 64 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য কতটা KCl লাগবে। আমরা এখানে ভাষাটা ঠিক এভাবে লিখব, 96 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য 245 গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে 64 গ্রাম অক্সিজেনের জন্য কতটা প্রয়োজন সেটা আমরা তাহলে দেখে নেব। আচ্ছা, এখানে তাহলে আমি ওই ভাষাটাকে লিখে দিচ্ছি যে 96 গ্রাম O2 পাওয়ার জন্য 245 গ্রাম KClO3 প্রয়োজন। নেক্সট, তাহলে আমাদের যেটা বলেছে যে 64 গ্রাম O2 পাওয়ার জন্য কতটা দরকার, 245 বাই 96 ইন্টু এদিকে 64। এটা আমরা কাটাকাটি করব, 2 দিয়ে দিই, 2 4 8, 2 8 16, 2 3 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 4 8, এদিকে 2 1 2, 2 6 12। আমরা 8 দিয়ে সরাসরি দিয়ে দিতে পারি, 8 দুগুণে 16, 8 3 24। তাহলে আমরা একে কিন্তু আর কাটাকাটি সম্ভব নয়, তাহলে আমরা 245কে 2 দিয়ে গুণ করব বাই 3। 245কে 2 দিয়ে গুণ করলে পারছি 490 বাই 3। এটা ক্যালকুলেশান করলে 163.34 এতটা KClO3 প্রয়োজন। ওকে, এটি তাহলে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তী, এখানেও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছে, এর সলিউশনটাও আমরা দেখে নেব। 28 গ্রাম লোহা ও লঘু HCl এর বিক্রিয়ায় প্রাপ্ত হাইড্রোজেন দ্বারা কত গ্রাম CuO সম্পূর্ণরূপে বিজারিত হতে পারে। আমাদের বলেছে যে 28 গ্রাম লোহা, মানে লোহার সংকেত Fe, এর সঙ্গে HCl যোগ করলে আমরা পাচ্ছি হাইড্রোজেন মানে H2। শুধু H2 পাবো না, আমরা এর সঙ্গে সঙ্গে FeCl2ও পেয়ে যাব। এই হয়ে গেল আমাদের বিক্রিয়াটিকে ব্যালেন্স করবার জন্য HCl এর সামনে 2 দিয়ে দিলাম, আমাদের ব্যালেন্স হয়ে গেল। তারপরে বলেছে এখান থেকে যতটা হাইড্রোজেন পাবো ওই হাইড্রোজেনের দ্বারা কত গ্রাম CuO সম্পূর্ণরূপে বিজারিত হবে। আগে আমাদের দেখতে হবে এখান থেকে কতটা হাইড্রোজেন পাওয়া যায়। ওকে, আচ্ছা, তার জন্য এই যে হাইড্রোজেন এবং Fe এর আণবিক ভরটা আমরা নির্ণয় করব। Feর মান প্রশ্নেই দেওয়া রয়েছে 56, আর H2 এর এর জন্য 1, 2টি H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। ওকে, তাহলে 1 2 2। আমরা এখানে লিখতে পারি যে 56 গ্রাম Fe থেকে 2 গ্রাম H2 পাওয়া
যায়, তাহলে 28 গ্রাম Fe থেকে কতটা H2 পাওয়া যাবে? 2/56 ইন্টু 28। এটা আমরা একটু কাটাকাটি করে দেখে নেব। আচ্ছা, 28কে একেবারে 28 একে দিয়ে দিলাম, 28 দুগুণে 56। এটা তোমরা একটু ছোট ছোট করেও ভাঙতে পারো, কোনো সমস্যা নেই। এদিকে নিচের 2 উপরের 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1 গ্রাম H2 পাওয়া যায়। এবারে দেখব এই 1 গ্রাম H2 সঙ্গে কত গ্রাম CuO সম্পূর্ণরূপে বিজারিত করবে। তার জন্য আমরা একটা নতুন পেজ নিয়ে নিই। এখানে আমরা যে বিক্রিয়াটি করব, যে CuO এর সঙ্গে হাইড্রোজেন H2 যোগ হবে। ওকে, আচ্ছা, যোগ হলে বিক্রিয়াটি কি হয়? কপার Cu প্লাস H2O, এই হয়ে গেল আমাদের বিক্রিয়া। আর এর মধ্যে ব্যালেন্সও করা রয়েছে। এই কপার এবং হাইড্রোজেনের নিয়ে কারবার, এদের কোনো কাজ নেই। তাহলে আমরা যাদের কাজ রয়েছে তাদের আণবিক ভরটা নির্ণয় করব। আমাদের প্রশ্নে কপার Cu, আচ্ছা এটা হচ্ছে Cu। ওকে, Cu এর মান বলেছে 63.5 প্লাস 16, আচ্ছা সরি 16 বলছি, আমরা ও সাধারণত 16 হিসাবে ধরি, কিন্তু তোমাদের এই প্রশ্নে হচ্ছে ও বলেছে 10। ওকে, তাহলে প্রশ্নে যেটা বলেছে আমরা সেটাই ধরে করব, ও হচ্ছে 10। এটাকে আমরা যোগ করে নেব, পাচ্ছি 73.5। এদিকে H2, H-এর 1, দুটি H রয়েছে 2, তাই 1 2 2 পাচ্ছি। এখানে আমরা তাহলে লিখতে পারি যে 2 গ্রাম H2 73.5 গ্রাম CuO কে বিজারিত করতে পারে। এটা হচ্ছে H2। তাহলে আমরা কতটা H2 পেয়েছিলাম? 1। তাহলে 1 গ্রাম H2, তাহলে এটা ঠিক ঐকিক নিয়মের মতো আমরা করব, যে 73.5/2 ইন্টু 1। একে আমরা ক্যালকুলেশান করলে পয়েন্টটা, আচ্ছা পয়েন্টটা তুলে দিই, পয়েন্ট তুললে আমরা নিচে 10 পাচ্ছি। আমরা এখন এটিকে যদি ক্যালকুলেশান করে থাকি তাহলে আমরা পেয়ে যাব 36.75 এত গ্রাম CuO কে বিজারিত করতে পারে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে যেটি তোমাদের একটা মাঝে কথা বলছিলাম, এই যে 10, এই অক্সিজেনের পরিবর্তে 10 দেওয়া হয়েছে। অক্সিজেনের কিন্তু আদৌ কোনো মতে 10 নয়, আমাদের প্রশ্নে 10 বলেছে বলে 10 দিয়ে করেছি, কিন্তু অক্সিজেন হয়ে থাকে 16। তাহলে তোমরা যারা করবে এই অক্সিজেনের কাছে 16 বসিয়ে করতে পারো, 10 বসিয়েও করতে পারো, কারণ আমার যতটা সম্ভবতই এখানে টাইপিংটাই ভুল করেছে। ওকে, যতদূর সম্ভবত নয়, এটা ভুল করেইছে। ওকে, তাহলে তোমরা সবাই এই অক্সিজেনের কাছে 16 দিয়ে করবে। ওকে, ঠিক একই রকমের যেই অ্যান্সারটি বেরোবে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট পরবর্তীতে বলছে 3.4, কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝো? এই যে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে দেওয়া রয়েছে, এবং বলছে গাণিতিক রূপটি লেখো। এই যে গাণিতিক রূপ কিভাবে এসেছে, মানে কিভাবে নয়, কোনটা কোন একক কি বৃত্তান্ত সেটি দেওয়া রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, অথবাতে বলছে রোদে রাখা একটা কাঠের চেয়ার এবং একটা লোহার চেয়ারকে স্পর্শ করলে কোনটিকে বেশি গরম বলে মনে হয় এবং কেন? এই যে এখানে অ্যান্সারটি দেওয়া হলো। পরবর্তী কোশ্চেন, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী? তো তোমাদের যখন থিওরি ক্লাস করিয়েছিলাম তখন এই নোটগুলো লিখিয়েছিলাম, তো খুব সহজভাবে এই নোটগুলোর মাধ্যমে অ্যান্সারটি দেওয়া হয়েছে। না হলে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, এটা বা তোমাদের সুবিধার জন্য একটা বইয়ের ক্যাপচার তুলে ধরেছি, খুব অল্পর মধ্যেও এখানেও দেওয়া রয়েছে, তোমাদের যেটা খুশি সেটা করতে পারো। নেক্সট পরবর্তী অপশানে কি বলছে, অপশান না মানে পরবর্তী কোশ্চেন,
একটি বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? তো আমরা যে সমীকরণটি জানি যে রৈখিক বিবর্ধন সমান হয়ে থাকে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য আমাদের তাহলে নির্ণয় করতে হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি প্রতিবিম্বকে অপোজিটে নিয়ে আসি তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে রৈখিক বিবর্ধন গুণিতক বস্তুর দৈর্ঘ্য। রৈখিক বিবর্ধন কত বলছে? 1.5 গুণিতক বস্তুর দৈর্ঘ্য বলছে 10। পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 আসবে, নিচের 10 উপরে 10 কেটে গেল, তাহলে থাকলো 15। তাহলে দৈর্ঘ্য যেহেতু বলেছে, দৈর্ঘ্যের একক কী হবে? এখানেও সেন্টিমিটার দেওয়া রয়েছে, আমরা এখানে সেন্টিমিটার নিয়ে নেব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে কি বলছে? যে লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। এই যে লেন্সের আলোক কেন্দ্র দেওয়া রয়েছে। নেক্সট বলছে কিভাবে প্রমাণ করবে কাঁচ মাধ্যমে লাল বর্ণের আলোর বেগ অপেক্ষা বেগুনি বর্ণের আলোর বেগ কম হয়। অ্যান্সারটি এই যে এখানে তুলে ধরা হলো, তোমরা এই পর্যন্তই করো, এই শেষের লাইনটা বাদ দিয়ে দাও। নেক্সট 4.6 বলছে কোষের তড়িৎচালক বল, বিভব প্রভেদ ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তড়িৎচালক বল ই এবং বিভব প্রভেদ ভি, অভ্যন্তরীণ রোধ আর এই যে সম্পর্ক এটি। আচ্ছা, এখানে জেনে রেখোতে যেটি দেওয়া রয়েছে এটি করার দরকার নেই। নেক্সট পরে আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। চিত্রে প্রদর্শিত বর্তনীতে পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। আমরা এটাকে দুটো খণ্ডে ভাগ করে নেব, এই থেকে এই পর্যন্ত, এদিকে নেক্সট, ওখান থেকে এটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে 6 ওহম এবং 4 ওহম দুটি একে অপরের মধ্যে সমান্তরাল সমবায়ে রয়েছে। আমরা প্রথমটাকে R1 এবং দ্বিতীয়টাকে R2 ধরলাম। আমরা সমান্তরাল সমবায়ের জন্য তুল্যরোধ কি বলতে পারি? যে R সমান R1 গুণিতক R2 বাই R1 প্লাস R2। এখানে মানগুলো বসাবো। R1 এর মান 6 ইন্টু R2 এর মান 4, এদিকে R1 এর মান 6 প্লাস R2 হচ্ছে 4। তাহলে এখানে লিখতে পারি 6 4 24, এদিকে 6 প্লাস 4 করলে 10, তাহলে পাচ্ছি 2.4। আচ্ছা, এখানে আমরা যেটা পাচ্ছি ঠিক একই রকমের R1 এবং R2 ধরে নেব। R সমান পাচ্ছি R1 প্লাস R2। R1 হচ্ছে 8 প্লাস R2 হচ্ছে 2 সমান, এখানেও পাচ্ছি সরি এখানে আমরা শ্রেণী সমবায় করে দিলাম, সমান্তরাল সমবায় করতে হবে। তাহলে আমরা যে সূত্রটি পুট করব যে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। ওকে, তাহলে R1 এর মান 8 ইন্টু R2 এর মান 2, R1 এর মান 8 প্লাস R2 2, তাহলে 8 দুগুণে 16, 8 প্লাস 2 করলে 10। আমরা এখানে তাহলে তুল্যরোধ পাওয়া যাচ্ছে 1.6। এবারে এটিকে আমরা পরবর্তী স্টেপে যেভাবে করব, যে আমরা প্রথম ক্ষেত্রে একটা রোধ পেয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি রোধ পেয়েছি, এদিকে পি এদিকে কিউ। এটার মান কত বেরিয়েছিল আমাদের? একটা বেরিয়েছে 2.4 আর একটা বেরিয়েছে 1.6। আচ্ছা, এখানে তাহলে লিখে নেব
যে 2.4 ওহম আর একটা হচ্ছে 1.6 ওহম। ঠিক এখানেও একই রকমের, আর এটা হচ্ছে একে অপরের শ্রেণী সমবায় রয়েছে, তাই এর মান হয়ে থাকে R1, মানে মান নয়, সূত্রটা হয় R1 প্লাস R2। R1 আমরা প্রথমটাকে R1 ধরছি এবং দ্বিতীয়টাকে R2 ধরছি। তাহলে R1 হচ্ছে 2.4 প্লাস R2 হচ্ছে 1.6। এটা আমরা যোগ করলে এদিকে হচ্ছে 6 4 10 0, হাতে থাকলো 1, আর এদিকে 2 3, হাতের 1 ছিল 4। ওকে, 4 আর দশমিক যেমন ছিল আমরা একটা দশমিক দিয়ে দিলাম, তাহলে এত ওহম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী 4.7 একটা ম্যাথ দেওয়া রয়েছে ঠিক একই রকমের, এটার সমস্যাও আমরা দেখে নিই। একটি বাড়িতে 2টি 60 ওয়াটের বাতি এবং 2টি 80 ওয়াটের পাখা আছে। পাখাগুলির দৈনিক 5 ঘন্টা ধরে চললে 1 মাসে কত টাকা বিল জমা দিতে হবে? বলছে 1 মাস সমান 30 দিন, প্রতি ইউনিটের দাম 7 টাকা। আমাদের তাহলে এখানে দেখতে হবে মোট ওয়াট কত হচ্ছে, মোট ওয়াট। তাহলে বলছে 60 ওয়াটের 2টি বাল্ব, তাহলে 2 গুণিতক 60 করলাম, প্লাস 80 ওয়াটের 2টো আবার, তাহলে 2 গুণিতক 80 করলাম, তাহলে 60 দুগুণে 120 প্লাস 80 দুগুণে 160। আমরা তাহলে টোটাল এখানে পাচ্ছি যে 082, মানে 280 ওয়াট। এবারে আমাদের দেখতে হবে প্রত্যেকটাই কিন্তু 5 ঘন্টা করে চলছে, মানে 5 ঘন্টা করে প্রত্যেক দিন চললে 30 দিনে কতটা চলছে। তাহলে লিখব মোট সময় প্রত্যেক দিন। এই যে আমাদের বাতিগুলো রয়েছে, সব বাতিগুলো প্রত্যেক দিন 5 ঘন্টা করে চলে, তাহলে প্রত্যেক দিন যদি 5 ঘন্টা করে চলে আমরা 30 দিনের হিসাব করব, তাই আমরা 30 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পাচ্ছি 5 3 15, 150 ঘন্টা। এবারে আমাদের কত ইউনিট হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে, আর ইউনিট বের করানোর সূত্র মানে আমরা বলতে পারি 1 BOT বা 1 ইউনিট। ওকে, এর সূত্রটা কি হয়ে থাকে? ওয়াট গুণিতক ঘন্টা বাই হাজার। ওয়াট কত হয়েছে? যে 280 বাই, আচ্ছা, ইন্টু ঘন্টা হচ্ছে 150 ঘন্টা, বাই নিচে যেমন সূত্র হিসাবে হাজার আছে, হাজার। উপরের 2টো শূন্য, নিচের 2টো শূন্য কেটে দিলাম, তাহলে 28 গুণিতক 15 করলে আমরা পাচ্ছি 420। 420-র সঙ্গে আবারও 10 দিয়ে ভাগ করলে 0 0 কেটে গেল, আমরা পাচ্ছি 42 এত ইউনিট। ওকে, এবারে এখানে আমি ছোট্ট করে দিচ্ছি, 1 ইউনিট সমান 7 টাকা, তাহলে 42 ইউনিট হচ্ছে 42 গুণিতক 7, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 7 4 28, 28-এর সঙ্গে 2 যোগ করলে আমরা পাচ্ছি 29। তাহলে আমাদের এত টাকা, আমাদের যে অ্যান্সারটি এসে দাঁড়ালো যে 294 টাকা, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে কি বলছে? 4.8 বলছে তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো। এটির এসআই একক হয়ে থাকে যে 20। নেক্সট, নিউক্লিয়ার সংযোজনকে তাপ নিউক্লিয়ার বিক্রিয়া বলে কেন? এই যে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন, এই যে অ্যান্সারটি দেওয়া হলো। পরবর্তীতে 4.9 এখানে কি বলছে একটু দেখে নিই।
এ বি এবং সি মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 10, 12, 17। সি মৌলটি দীর্ঘ পর্যায় সারণীতে কোথায় অবস্থান করেছে? এটি দীর্ঘ পর্যায় সারণী হয়ে যাবে যে 3 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপে। আচ্ছা, এখানে এ দাগ দিয়ে লিখে দিচ্ছি যে 3 নম্বর পর্যায় 17 নম্বর গ্রুপে অবস্থিত। নেক্সট বলছে এ বি সি এর মধ্যে কোনটির বিজারণ ধর্ম বেশি? আমরা যেটি জানি যে উপর থেকে নিচে নামলে ক্রমশ বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। এখানে বি ও সি 3 নম্বর পর্যায়ে অবস্থান করে, তাই এদের বিজারণ ধর্ম সমান হবে। তাই এদের বিজারণ ধর্ম সমান হবে। ওকে, নেক্সট পরবর্তী বি ও সি। আচ্ছা, সিতে কি বলছে? বি ও সি দ্বারা গঠিত যৌগ তড়িৎযোজী না সমযোজী? এরা একে অপরের হয়ে থাকে তড়িৎযোজী। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সারগুলো কমপ্লিট হলো। পরবর্তীতে কি বলছে? অথবাতে মোলের আয়নন শক্তি বলতে কি বোঝো? এই যে মৌলের আয়নন শক্তি বা আমরা একে বিভবও বলে থাকি। তারপর বলছে নিষ্ক্রিয় মৌলের আয়নন শক্তি খুব বেশি হয়, কিন্তু ধাতব বা ধাতুর আয়নন শক্তি খুব কম হয় কেন? এই যে অ্যান্সারটি এখানে দেওয়া রয়েছে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, 4.10 M2A3 একটি তড়িৎযোজী যৌগ, এম ধাতব মৌল, এ অধাতব মৌল। বলছে গলিত দ্রবণে কি কি আয়নে বিয়োজিত হবে? এই যে কীভাবে বিয়োজিত হবে সেটা করে দিচ্ছি। এখানে বলেছে M2A3, উভমুখী বিক্রিয়া চিহ্ন দিলাম, M3+ হয়ে যাবে প্লাস 3A2-। নেক্সট এটা যখন গলিত দ্রবণে যোগ হবে H2O, বা এখানে গলিত না, এটা যে জলীয় হবে, জলিত দ্রবণে H2O এর সঙ্গে বিক্রিয়াতে 3H+ প্লাস 2OH আয়নে বিয়োজিত হবে। নেক্সট বলেছে M2A3 এর গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি ক্যাথোডে যাবে? এটি M3+ আয়ন ক্যাথোডে যাবে। ওকে, তারপরে পরবর্তী বলছে গাঢ় H2SO4 এবং লঘু H2SO4 এর মধ্যে কার তড়িৎ পরিবহন ক্ষমতা সবথেকে বেশি হয়ে থাকে? সেটি লঘু H2SO4। আচ্ছা, এটা হচ্ছে প্রথম 1 নম্বরের হয়ে গেল। 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্নের উত্তর। নেক্সট বলছে যে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমিত সমীকরণ লেখো। এই যে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্ত আর সমীকরণ সব দেওয়া রয়েছে। পরবর্তীতে 12 দাগে কি বলছে? একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4, আচ্ছা এই 4টা নিচে হবে আর কি, 4O2। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে
NaHCO3 যোগ করলে CO2 উৎপন্ন হয়। তোমাদের বইয়ে কিন্তু CO দেওয়া রয়েছে, ওটা এখানে টাইপিং মিস্টেক করেছে, CO2 হবে। CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটি হচ্ছে এই যে CH3COOH, যাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলে থাকি। অ্যাসিটিক অ্যাসিড এর সংকেত হয়ে থাকে CH3COOH। আর এর সংকেত কি হবে? এখানে কটা সি রয়েছে? দুটো সি। এইচ কটা রয়েছে? চারটি। ওদ রয়েছে দুটি। তাহলে ওটাই আমাদের চেয়েছে যে ওর সঙ্গে NaHCO3 যোগ করলে আমরা CH3COONA প্লাস CO2 পাচ্ছি। আমাদের বলেছে CO2 নির্গত হবে, তাই আমরা CO2 পাচ্ছি এবং H2O জল পেয়ে যাচ্ছি। নেক্সট বলছে জৈব যৌগটি শনাক্ত করো। করা হয়ে গেল। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ায় শর্ত ও সমীকরণ লেখো। ওটিরই সঙ্গে ইথানলের বিক্রিয়াটি সমীকরণটি দেওয়া হলো, যেখানে আমাদের এই CH3COO C2H5 তার সঙ্গে H2O জল উৎপন্ন হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। বলছে অবস্থানগত সমবায়তা কাকে বলে? অবস্থানগত সমবায়তা কাকে বলে এই যে এখানে দেওয়া হয়েছে, তার সঙ্গে উদাহরণও দেওয়া হলো। উদাহরণও আমাদের চেয়েছে প্রশ্নেতে। বলছে কার্বন ব্যতীত কোন মৌল ক্যাটিনেশন ধর্ম দেখায়? আচ্ছা, যেগুলো নাম লিখছি এগুলো কিন্তু কার্বনের মতো অত বেশি দেখায় না, কিন্তু অল্প স্বল্প দেখিয়ে থাকে, যেটা হচ্ছে সালফার এবং সিলিকন। ওকে, আজকে আমাদের টপিকে যে কোশ্চেনগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো দেখে নিলাম। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। না হলে তোমাদের ডাউট গ্রুপের জন্য, মানে ডাউটের জানার জন্য তোমাদের একটা গ্রুপ করা হয়েছে, যেটা টেলিগ্রাম গ্রুপ। তোমাদের এই ক্লাসের শেষেই একেবারে ডেসক্রিপশান বক্সের একেবারে নিচের দিকে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং তোমাদের এই যে ক্লাসটি রেডি হলো, আমরা যে ফাইনাল পিডিএফটি একটা কনফার্ম করেছি, এটি যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওই গ্রুপটি রয়েছে, যেখানে ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই ক্লাসটি। সবাইকে থ্যাংক ইউ বলে এখানেই ক্লাসটি শেষ করছি।